ওজেম্পিক, ওয়েগভি, এই নামগুলো মানে আজকাল প্রায় শোনা যাচ্ছে। তো আজ আমরা কথা বলবো GLP-1 ওষুধ নিয়ে। এগুলো তো ডায়াবেটিস আর ওজন কমানোর চিকিৎসায় একদম যাকে বলে বিপ্লব এনেছে। ঠিক। কিভাবে কাজ করে এগুলো, কেন এত চাহিদা, আর অন্য রোগেও নাকি ব্যবহার হচ্ছে, কিছু ভালো রিপোর্ট আর রিসার্চ ঘেটে আমরা আজ এই বিষয়গুলোই দেখব। বিশেষ করে ভারতের ভূমিকাটা কি হতে পারে সেটাও বোঝার চেষ্টা করব। হ্যাঁ, আসলে GLP-1 অ্যাগোনিস্টগুলো আমাদের শরীরেরই একটা হরমোন, ইনক্রেটিন, তারই মতো কাজ করে বলতে গেলে। আচ্ছা। এই হরমোনটা খাওয়ার পর বেরোয় ইনসুলিনকে ঠিকঠাক রাখতে সাহায্য করে। তো এই ওষুধগুলো মানে গ্লুকোজ লেভেল বুঝে ইনসুলিন বার করে, খিদে কমায়, পেট ভরার অনুভূতি দেয়। মানে ওজন কমাতেও সাহায্য করে। হ্যাঁ, ওজনও কমে। মূলত টাইপ 2 ডায়াবেটিস আর স্থূলতার জন্যই তৈরি, কিন্তু এর যা কার্যকারিতা ধারণা করা হচ্ছে 2034 সালের মধ্যে বিশ্ব বাজারটা $268 বিলিয়ন পৌঁছাতে পারে। 268 বিলিয়ন? এটা তো অমচম বড় একটা অঙ্ক। বিশাল। বোঝাই যাচ্ছে ডায়াবেটিস আর স্থূলতা যে হারে বাড়ছে বিশ্বজুড়ে, সেটাই কারণ। সেটাই একটা বড় কারণ। তবে এখানেই ব্যাপারটা শেষ নয়। তাই আর কি আছে? এখানে আসল মজা। এই ওষুধগুলোর প্রভাব এখন হৃদরোগ, কিডনির সমস্যা এগুলোর ওপর দেখা যাচ্ছে। তাই নাকি? হ্যাঁ, ধরুন টাইপ 2 ডায়াবেটিসের সঙ্গে যাদের ক্রনিক কিডনি ডিজিজ আছে তাদের জন্য ওজেম্পিক আমেরিকার FDA এর অনুমোদনও পেয়ে গেছে। ও আচ্ছা। শুধু তাই নয়, ফ্যাটি লিভার ডিজিজ, এমনকি অ্যালজাইমার, পার্কিনসন্সের মতো নরওয়ের রোগের ক্ষেত্রেও এর ভূমিকা নিয়ে গবেষণা চলছে। আবার ধরুন অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার জন্য এলি লিলির জেপপাউন্ডও FDA অনুমোদন পেয়েছে। আশ্চর্য ব্যাপার, একটা ওষুধ এত দিকে কাজ করছে, ব্যবহারের দিকটাও তো সহজ হচ্ছে। আগে তো শুধু ইনজেকশন ছিল, তাই না? হ্যাঁ, সেটাও একটা বড় পয়েন্ট। সাপ্তাহিক ইনজেকশন তো আছেই, কিন্তু এখন মুখে খাওয়া ট্যাবলেটও আসছে। ও, ট্যাবলেটও? হ্যাঁ, নোভো নর্ডিস্কের রাইবেসেস তো পাওয়া যাচ্ছে। এলি লিলির অরফোগ্লিপ্টন নিয়েও কাজ চলছে। এতে তো ব্যবহার আরও বাড়বে। এখন বাজারে প্রধানত দুটো কোম্পানি, এলি লিলি আর নোভো নর্ডিস্ক। তাহলে ভারতের সুযোগটা কোথায়? ফার্মাসিউটিক্যালসে আমরা তো বেশ এগিয়ে। ঠিক, এখানেই ভারতের একটা বিরাট সুযোগ তৈরি হচ্ছে। আমাদের দেশের কোম্পানিগুলো ডক্টর রেড্ডিজ, সান ফার্মা, বায়োকন, সিপলা, ম্যানকাইন্ড, গ্লেনমার্ক, এরা সবাই তৈরি হচ্ছে। কিসের জন্য তৈরি হচ্ছে? এদের শক্তি হলো কম খরচে ভালো মানের ওষুধ বানানো আর বায়োসিমিলার তৈরি করার দক্ষতা। বায়োসিমিলার মানে? ওই একই রকম দেখতে, কিন্তু সস্তা। হ্যাঁ, অনেকটা তাই। আসল বায়োলজিক্যাল ঔষধের প্রায় কপি, কিন্তু দাম অনেক কম। তার মানে কি এই দামি ওষুধগুলো ভারতে সস্তা হবে? সেটাই আশা। দেখুন, লিরাগ্লিটাইড বলে আরেকটা GLP-1 ওষুধ আছে, সেটার পেটেন্ট 2023-এ শেষ হয়ে গেছে। আচ্ছা। আর সেমাগ্লুটাইড মানে ওজেম্পিক বা ওয়েগভির মূল উপাদান, সেটার পেটেন্ট ভারতের শেষ হচ্ছে 2026 সালের মার্চে। তার মানে আর 2 বছরের মতো? হ্যাঁ, পেটেন্ট শেষ হলে অন্য কোম্পানিও বানাতে পারবে। যেমন গ্লেনমার্ক অলরেডি লিরাগ্লুটাইডের একটা বায়োসিমিলার এনেছে, লিরাফিট নামে। দাম আসলটার চেয়ে প্রায় 70% কম। বাহ, 70% কম? হ্যাঁ, আর সরকারের PLI স্কিমও তো সাহায্য করছে দেশীয় উৎপাদন বাড়াতে। তাহলে একদিকে আমেরিকায় মাসে খরচ $1300 আর এখানে দৈনিক খরচ 100 টাকার কাছাকাছি। বিশাল পার্থক্য। কিন্তু কোনো সমস্যা নেই, মানে চ্যালেঞ্জ তো অবশ্যই আছে। এক, এখনও দামটা অনেকের নাগালের বাইরে। 2, কিছু সাইড এফেক্টস, যেমন পেটের গণ্ডগোল, বমি ভাব। আর 3 নম্বর হলো এই ওষুধগুলো বানানো, মানে এর যে বায়োলজিক্যাল প্রসেস, সেটা বেশ জটিল আর খরচ সাপেক্ষ। তাই কোয়ালিটি বজায় রেখে দাম কমানোটা একটা বড় চ্যালেঞ্জ থাকবে ভারতীয় কোম্পানিগুলোর জন্য। তাহলে ভারতের জন্য আসল সুযোগটা কোথায় দাঁড়াচ্ছে? শুধু নিজেদের দেশের বাজার নাকি গ্লোবালি? দুটোই। ভারতের ভেতরের বাজার তো বাড়বেই। এখানে ডায়াবেটিস, স্থূলতা এত বেশি যে 2025 থেকে 30-এর মধ্যে এই মার্কেট বছরে 34%-এরও বেশি হারে বাড়তে পারে। 34% প্রতি বছর? হ্যাঁ, CAGR। কিন্তু তার থেকেও বড় ব্যাপার হলো ভারত এই জরুরি ওষুধগুলোর জন্য বিশ্বের একটা বড় সাপ্লায়ার হয়ে উঠতে পারে। ও আচ্ছা। এতে সারা বিশ্বে, বিশেষ করে গরিব দেশগুলোতে এই ওষুধগুলো অনেক সহজে পাওয়া যাবে, দামও কমবে। তাহলে আজকের আলোচনা থেকে যেটা পরিষ্কার হলো, GLP-1 ওষুধের বাজার দারুণভাবে বাড়ছে
এর ব্যবহার নানা দিকে ছড়িয়ে পড়ছে আর ভারত এখানে একটা বড় ভূমিকা নিতে চলেছে, বিশেষ করে পেটেন্ট শেষ হওয়ার পরে। ভবিষ্যতে হয়তো এই ওষুধগুলো অনেকের কাছেই সহজলভ্য হবে। একদম। শেষে শুধু একটা প্রশ্ন, বা বলা ভালো একটা ভাবার বিষয় রেখে যাই। বলুন। যখন এই পাওয়ারফুল ওষুধগুলো এত সস্তায়, এত সহজে পাওয়া যাবে বিশ্বজুড়ে, তখন কি এর ব্যবহার শুধু অসুস্থ মানুষের চিকিৎসাতেই আটকে থাকবে, নাকি সুস্থ মানুষও রোগ আটকাতে এগুলো ব্যবহার করতে শুরু করবে? এটা তো একটা কঠিন প্রশ্ন। হ্যাঁ, আর সেটা কতটা নৈতিক হবে, বিশেষ করে যখন আমরা এদের লম্বা সময়ের প্রভাব নিয়ে এখনো পুরোপুরি জানি না, আর বানানোর প্রক্রিয়াটাও এত জটিল। এই দিকগুলো নিয়েও কিন্তু আমাদের ভাবতে হবে।